আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ গৃহ সম্পত্তি খাতে আয় সেকশন 24 অর্থাৎ ধারা 24, একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপরে বেসিক আলোচনা করে ফেলেছি ইনশাল্লাহ। যারা আমার বেসিক আলোচনার উপরে ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিন। আজকে আমি মেইনলি মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে ছাত্রছাত্রীদের অনেক কনফিউশন কাজ করে, এটার উপরে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। আশা করি মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে আর সমস্যা থাকবে না কারো। আচ্ছা, তার পূর্বে আমরা প্রশ্নটি একটু দেখব, এরপরে মূল আলোচনায় যাব। দেখেন, এখানে বলছে জনাব নূর উদ্দিনের একটি বাড়ি আছে। বাড়িটি তিনি মাসে ৮,০০০ টাকায় ভাড়া দিয়েছেন, অর্থাৎ মাসে সে ৮,০০০ টাকা করে ভাড়া পায়। বাড়িটির পৌর মূল্য হচ্ছে ৬৫,০০০ টাকা। পৌর মূল্য নিয়ে আমি এর পূর্বেও আলোচনা করেছিলাম, তারপর আরেকবার আপনাদের বোঝার সাথে আলোচনা করি। সেটি হচ্ছে পৌর মূল্য পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্য, অর্থাৎ পৌরসভা একটা বছরে একটা ভাড়া মূল্য তারা নির্ধারণ করে দেয় যে এর থেকে কম ভাড়া হবে না। যদি সর্বনিম্নও ভাড়া হয় বছরে ৬৫,০০০ টাকার নিচে হবে না, এটা একটা তারা নির্ধারণ করে দেয় যাতে আপনি তাদেরকে না ঠকাতে পারেন। আচ্ছা, বাড়িটির জন্য তিনি নিম্নলিখিত খরচগুলো করেছেন। তার মানে মাসে ৮,০০০ টাকা করে আয় করে, ১২ মাসে যত টাকা আয় করে তার হচ্ছে সারা বছরের আয়। কিন্তু ওই ৮,০০০ টাকা করে আয় করতে গেলে তাকে এই ধরনের খরচগুলো করতে হয়। আচ্ছা, তো মেরামত খরচ করতে হয় ২৩,০০০, ভূমি এবং উন্নয়ন কর আছে, পৌর কর আছে, আদায় খরচ আছে, ঋণকৃত মূলধনের সুদ আছে, আইন খরচ আছে, গৃহের বীমা খরচ, অনাদায়ী ভাড়া। ২০১৬-১৭ কর নির্ধারণী বছরের জন্য তার গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। তো ২০১৬-১৭ যদি কর নির্ধারণী বছর হয়, অনেকে এটা ভুল করে ফেলে, তাহলে কর নির্ধারণী বছর হয় আয় বছরের ঠিক পরে, তাহলে অবশ্যই আয় বছর হবে আমার ১৫-১৬, কারণ কর নির্ধারণী বছর যেহেতু ১৬-১৭, তাহলে আয় করছে তার আগে, তার মানে ১৫-১৬। ২০১৫ সালের ৬ মাস, ২০১৬ সালের ৬ মাস, এই মোট ৬ মাস ৬ মাস ১ বছর। ২০১৫-১৬ আয় বছর এবং কর বছর হচ্ছে ২০১৬-১৭। আচ্ছা, এখন আসি এখানে, আমি এবার উত্তরে চলে যাব। সেটি হচ্ছে যে একটু খেয়াল করেন, এই যে বলা হচ্ছে, আচ্ছা প্রথমে আমি বিষয় এগুলো লিখে ফেললাম। করদাতা জনাব নূর উদ্দিন, এই যে আয় বছর কিন্তু ১৫-১৬ লিখছে, আর কর বছর হচ্ছে ১৬-১৭। আচ্ছা, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা ২৪ লিখলাম। প্রকৃত ভাড়া মূল্য ৮,০০০ × ১২, তাতে আসে ৯৬,০০০ টাকা। কিন্তু পৌর মূল্য পৌরসভা নির্ধারণ করে দিয়েছে ৬৫,০০০, এর নিচে আপনি দিতে পারবেন না, এর বেশি হলে আপনাকে দিতে হবে। তাহলে এই দুইটার মূল্যের মধ্যে যেটা বড়, কর কর্তৃপক্ষ আপনার ওই বড় মূল্যের উপরে কর নিবে, তাহলে বড় হচ্ছে ৯৬,০০০ টাকা। এই জন্য এখানে লেখা হয়েছে বার্ষিক মূল্য যেটি বেশি সেটি এখানে আসবে, কর দিতে হবে আপনাকে বড় মূল্যের উপরে, যেটি বড় সেটার উপরে। এরপরে আসি, এখানে যেটা মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচের ক্ষেত্রে বাদ অনুমোদনযোগ্য খরচসমূহ। আচ্ছা, আর অনুমোদনযোগ্য খরচের ভিতরে মেরামত এবং রক্ষণাবেক্ষণই হচ্ছে প্রবলেম। আচ্ছা, কীভাবে প্রবলেম আমি একটু আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ দেখেন ২৪,০০০ টাকা আসছে, কিন্তু আমার প্রশ্নের মধ্যে কোথাও ২৪,০০০ টাকা ছিল না। মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ কোথাও ২৪,০০০ টাকা ছিল না, ঠিক আছে? দেখেন কোথাও কিন্তু ২৪,০০০ টাকা নাই, তো তারা কোথায় পেয়েছে? আচ্ছা, এটা এইভাবে পাওয়া গেছে যে মেরামত এবং রক্ষণাবেক্ষণ পারপাসে, যেহেতু এটা আবাসিক উদ্দেশ্যে, হ্যাঁ, কারণ এখানে বাড়িটা বাণিজ্যিক এরকম কোনো বলা নাই, আবার বাড়িটাতে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বা ব্যাংক বা বড় কোনো প্রতিষ্ঠান মানে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়নি, এই কথা বলা নাই। এই জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে এটা আবাসিক, এটা আবাসিক ধরে নিচ্ছি। আর আমরা জানি যে আবাসিক হলে মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ আপনার যত আয় হয়েছে ৯৬,০০০ টাকা, এইটার উপরে 25% নিতে হবে, ঠিক আছে? তার মানে আপনি ৯৬,০০০ টাকার উপরে
আপনার মোট আয় হয়েছে, এটার উপরে 25% যদি ধরেন তাহলে আপনার এই 24,000 টাকা আসবে। ঠিক আছে? আচ্ছা, তো 96,000-এর উপরে 25% নিয়ে 24,000 টাকা আসবে। তো এটা গেল 24,000 টাকা। এখন এরপরে দেখেন প্রশ্নে যে আপনার কি কি ছিল, এই যে যখনই আপনি 25% নিয়ে নিলেন তখন মেরামত, এই যে মেরামতটা, তারপরে আদায় খরচটা, তারপরে আইন খরচ, এগুলা মেরামত এবং রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে যায়। এইগুলা কিন্তু আর রিপিট করা হবে না, এই টাকাটা নেওয়া হবে না। আদায় খরচ 3,000, এই টাকাটা নেওয়া হবে না। আইন খরচ 500, এই টাকাটা নেওয়া হবে না। আপনি অঙ্কটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এই টাকাগুলো কিন্তু অঙ্কে আর নেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমি মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে একবারে 25% নিয়ে নিয়েছি, ওইটার মধ্যে আমার এই খরচগুলো পড়ে যায় 23,000, 3,000, 500। এই খরচগুলো ছাড়া 23, 3, 500 এটা ছাড়া বাকি যে খরচগুলো আছে সেগুলো কিন্তু আসবে, শুধু এইগুলো আসবে না, এই 3টা খরচ আসবে না। কেন? কারণ এটা 25%-এর মধ্যে একবারে পড়ে গেছে। কারণ এই কারণে কর কর্তৃপক্ষ এরকম করে, আপনি মেরামত পারপাসে বা রক্ষণাবেক্ষণ পারপাসে অনেক বেশি খরচ দেখাতে পারেন, তারা এটা নারাজ, তারা বলতেছে যে না, আপনি চালাকি করবেন, হবে না। তারা রুলস বেঁধে দিছে যে আবাসিক হলে 25%, বাণিজ্যিক হলে 30%, এর বেশি কি হবে না, আপনি দেখাতে পারবেন না। তাহলে আপনি যেহেতু একবার 25%-এর মধ্যে খরচগুলো দেখাই ফেলেছেন, যার কারণে এই খরচগুলো আমি নিব না। এখন আসি যে স্যার আমরা বুঝবো কীভাবে যে কোনটা মেরামত এবং রক্ষণাবেক্ষণের খরচের মধ্যে পড়ে যায়? কারণ আমি যদি এটা না চিনতে পারি তাহলে তো আমি ওইগুলো নিয়ে ফেলবো। আমি যদি বুঝতে না পারি তাহলে এই টাকাগুলো নিয়ে ফেললে কিন্তু অঙ্ক মিলবে না। আচ্ছা, এই জন্য আমি আপনাদের বিষয়টি তৈরি করেছি, শিট, যেটি আমি আলোচনা করবো। আপনি যদি এইটা দেখেন তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে খেয়াল করেন। এখন দেখেন যে এখানে বলা হচ্ছে এই যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আবাসিক হলে 25%, বাণিজ্যিক হলে কত পার্সেন্ট? 30%। এখন প্রশ্ন হচ্ছে যে মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ কি কি? আমি যে খরচগুলো এখানে দেখাইছি এর বাইরে পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে না আশা করি, কারণ আমি সবগুলো এখানে নিয়ে আসছি। এই অধ্যায়ে মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ যেগুলো হয় সেগুলো আমি নিয়ে আসছি আর কি এই শিটে। তো আপনার এটা মাথায় থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা অঙ্কে নিতে হবে না, কারণ এটা 25% নিলে 25%-এর মধ্যে পড়ে যায়, আর বাণিজ্যিক হলে 30% নিলে 30%-এর মধ্যে পড়ে যায়। এই জন্য আমাকে আবার রিপিট করা যাবে না, এইগুলো আর নেওয়া যাবে না। থাকলেও আপনি অঙ্কে এটা দেখাতে পারবেন না, এই টাকা দেখাতে পারবেন না। দেখেন এখানে কি কি আছে। মেরামত এবং রক্ষণাবেক্ষণ। মেরামত মানে আপনি বাড়িটা মেরামত করেছেন বা কোনো ইয়েটি ঠিকঠাক করছেন বা এরকম হবে। আর রক্ষণাবেক্ষণ হচ্ছে দেখাশোনা করেছেন। আচ্ছা, আপনি পড়লে জিনিসগুলো বুঝবেন। যেমন মেরামত, আদায় খরচ, অর্থাৎ আপনি ভাড়া দিয়েছেন, ভাড়া আদায় করার জন্য একটা লোক রেখে দিয়েছেন, তার পারপাসে আপনার কিছু টাকা খরচ হয়। আইন খরচ, যেমন কোনো মামলা বা কোনো ঝুট ঝামেলা, এগুলোর জন্য আইন খরচ বাবদ আপনার খরচ হয়েছে, এটা মেরামত এবং রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে। লিফট চালানো খরচ, লিফট চালানোর জন্য হয়তো লিফট আছে, সেই জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যার বেতন দিতে হয়, বা আনুষঙ্গিক লিফট বা পারপাসে যে খরচটা হয়। সিঁড়ি ও পানি খরচ, সিঁড়ি ধোয়া মোছার জন্য বা পানি খরচ সেটাও ওই অবশ্যই এটা অনুমোদনযোগ্য মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে পড়বে। এরপরে বিদ্যুৎ খরচ, এরপরে পাম্প চালানো খরচ, এরপরে পাহারাদারের বেতন। অনেক সময় লেখা থাকে পরীক্ষাতে নৈশ প্রহরীর বেতন, নৈশ প্রহরীর বেতন আর পাহারাদারের বেতন ওই একই কথা, অর্থাৎ রাত্রে যে পাহারা দেয় ওটা। তো যাই হোক, ওয়াসা খরচ। এরপরে আছে মালির বেতন, অর্থাৎ বাগান দেখাশোনা করা, হয়তো আপনার বাড়ির সামনে একটা সৌন্দর্যের খাতিরে একটা বাগান রেখেছেন, সেখানে একজন মালি আছে, তার বেতন দিতে হয়। তো এই যে দেখেন 10টা আছে, এই 10টা আপনার মাথায় থাকলে আশা করি সমস্যা হবে না। আমি আবার বিষয়গুলো বলি। মেরামত, আদায় খরচ, আইন খরচ, লিফট চালানো খরচ, সিঁড়ি ও পানি খরচ, বিদ্যুৎ খরচ, পাম্প চালানো খরচ, পাহারাদারের বেতন, ওয়াসা খরচ, মালির বেতন। এই ইনফরমেশনগুলো অঙ্কে থাকলে আমি নিব না, কেননা এইগুলা রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে যায়। আচ্ছা, দেখেন
তাহলে এই যে এখানে এইগুলা বাদে 23,000, 3,500 এটা মেরামত খরচের মধ্যে পড়ে যাচ্ছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের মধ্যে। তাহলে আমার বাকি খরচ আছে ভূমি উন্নয়ন কর, এরপর আছে পৌর কর, এরপর আছে ঋণকৃত মূলধনের সুদ, এরপর আছে গৃহের বীমা খরচ, এরপর আছে অনাদায়ী ভাড়া। এই যে খরচগুলো সবগুলাই আমি এখন নিব অঙ্কে, কিন্তু ওই খরচগুলো নিব না। আচ্ছা দেখেন, এই যে তাহলে এই যে ভূমি উন্নয়ন কর, পৌর কর, ঋণকৃত মূলধনের সুদ, গৃহের বীমা খরচ, অনাদায়ী ভাড়া, বাকি সবগুলো কিন্তু আসছে, বাট ওই টাকাগুলো নেওয়া হয়নি, কারণ ওইগুলা এইটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তো এই সবগুলো এখন যোগ করলে 39,500 টাকা আসে। এটা আপনার হচ্ছে 39,000 টাকা, 500 টাকা খরচ। এই 96,000 টাকা বছরে ভাড়া পারপাসে আয় করতে যে এইগুলো আপনার খরচ হয়, আর এই খরচ আছে অনুমতি আছে, কর কর্তৃপক্ষ আপনাকে অনুমোদন দিছে যে হ্যাঁ এইটা আপনি দেখাতে পারবেন, এটা আপনার রাইট আছে, এটা দেখানো, এই খরচগুলো আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা, এটা আপনার রাইট আছে। তাহলে আয় 96,000, কিন্তু ওই আয় করতে যে 39,500 টাকা খরচ হয়েছে। তাহলে অরিজিনালে আমার আয় হচ্ছে 56,500 টাকা, যেটা আমার করযোগ্য আয়, গৃহ সম্পত্তি খাতে করযোগ্য মোটাই, এই টাকাটার উপর আমাকে কর দিতে হবে। তো আশা করি অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারছেন। এরপর আমি অবশ্যই এই অধ্যায়ের আরও এই আজকে যে অঙ্কটি বুঝাইছি সাধারণত এটি বি পার্টে আসে 4 মার্কের জন্য। আরও ইনশাল্লাহ এই অধ্যায়ের উপরে সি পার্টের এবং গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের ভিডিওগুলো অবশ্যই, যেগুলো পরীক্ষাতে বারবার আসে, রিপিট হয়, এই অঙ্কের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দিব ইনশাল্লাহ। আপনারা আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.